মাত্র একটি ধারণা আমাদের বহু সংখ্যক অভিজ্ঞতা অর্জনের থেকে বাঁচিয়ে দেয়, যদি তা সঠিক হয়। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10 মানে তোমাদের জন্য জৈব রসায়ন চ্যাপ্টারের আজকে আমরা শেষ পার্ট মানে পার্ট 3 নিয়ে চলে এসেছি। গতকাল আমরা ইউপিএসসি নামকরণের কিছুটা দেখেছিলাম। আজকে আমরা সেখান থেকেই শুরু করব। আর এই থাম্বনেলের মধ্যেই দেখতে পাচ্ছ তোমরা টপিকগুলো কি কি তুলে ধরা হয়েছে। আজকে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করে নেব। তো তার আগে সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। তো রাখি বন্ধনের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই। নিজেদের ভাই বোনকে সুরক্ষিত রাখো, দিদিদের দাদাদেরকে সুরক্ষিত রাখো, সবসময়ের জন্য পাশে থেকো। আর আজকে আমরা এই রাখি বন্ধনের দিন এই ক্লাসটিকেও আমরা একটু চালিয়ে রাখছি, কারণ তোমাদের রাখি বন্ধনও যতটা গুরুত্বপূর্ণ তোমাদের পড়াশোনাটাও ততটাই গুরুত্বপূর্ণ। আর একটা বিশেষ তথ্য যেটা পুরানো স্টুডেন্টরা জানোই এবং নতুনরা একটু জেনে যাও, যে ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে। আর ক্লাসের মধ্যে যে ফাইনাল পিডিএফটি কানেক্ট হয়, যদি তোমাদের সেই পিডিএফটি প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদের কাছে পিডিএফটিকে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ওকে, ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা গ্রুপে পৌঁছে যাবে। ওখানে প্রতিনিয়ত পিডিএফগুলো আপলোড করা হয়। ক্লাস শেষ হওয়ার 1-2 ঘন্টার মধ্যেই তোমরা পিডিএফটি পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা এই টপিকের মধ্যে যেগুলো নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছ। আজকে আমাদের অনেকগুলো টপিক তুলে ধরেছি, আর প্রত্যেকটা টপিক আমরা একটু ক্লিয়ার করে দেখে নেব। আর আজকে আমরা এই চ্যাপ্টারটিকে শেষ করে আগামীকাল থেকে তোমাদের যে রুটিনটা বললাম সাঁতরা এবং অভিনব টেক্সট বইয়ের এই জৈব রসায়ন চ্যাপ্টারটির যে অনুশীলনীমূলক কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসের দিকে যাই। প্রথমত আমরা গতকাল যে কয়েকটা জিনিস শিখেছিলাম সেগুলো আরেকবার আমরা একটু রিপিট করে নিই। 1 মিনিট, একটু কালারটা নতুন কিছু কালার নিই। যে ইউপিএসসি নামকরণের জন্য আমাদের যেগুলো মূলত জানা দরকার, যে গতকাল আমরা কিছুটা জেনেছিলাম, আজকে কিছুটা ক্লিয়ার করে দিই। যে কার্বন যখন 1 থাকবে, একটি কার্বন থাকলে তাকে আমরা বলবো মিথ। কার্বন 2টি থাকলে তাকে আমরা বলবো ইথ, এবং কার্বন 3টি থাকলে তাকে আমরা বলবো প্রোপ। এটুকু আমরা জেনেছিলাম। আর কয়েকটা লিখিয়ে দিচ্ছি, একটু তোমরা লিখে নিতে পারো। যে কার্বন 4টি থাকলে তাকে বিউট বলা হয়ে থাকে, কার্বন 5টি থাকলে তাকে পেন্ট বলে, এবং কার্বন 6টি থাকলে হেপ্ট বলা হয়ে থাকে, এবং কার্বন 7টি থাকলে একটু আমরা ভুল করে গেলাম। এটা যে কার্বন যখন 6টি থাকবে তখন তাকে আমরা হেক্স বলবো। ওকে, 1 মিনিট, হেক্স বলে থাকবো। এবং কার্বন 7টি থাকলে তাকে আমরা হেপ্ট বলবো। কার্বন 8টি থাকলে তাকে আমরা অক্ট বলবো। কার্বন 9টি থাকলে তাকে নন, এবং কার্বন 10টি থাকলে ডেক্ট বলবো। আমরা সাধারণত 4 পর্যন্ত দেখে নেব। তো 10 পর্যন্ত তোমাদের লিখে দেওয়া হলো, তোমাদের পরীক্ষাতে 4 পর্যন্তই পড়ে থাকে, তো এক্সট্রা কিছু দেওয়া হলো যদি কোনো কারণে দিয়ে দেয়। এটা আমাদের প্রথমত জানা দরকার। আর যে জিনিসটা, যে কার্বক্সিলিক মূলক
তো কার্বক্সিলিক মূলকের জন্য কিছু নাম হয়ে থাকে, যেগুলো তোমাদের লিখে দিচ্ছি। কার্বক্সিলিক মূলক যেমন হয়ে থাকে কার্যকরী মূলক হিসাবে, 1 মিনিট একটু কালারটা হেডিংটা নিয়ে নিই, যে কার্যকরী মূলক। যদি কার্যকরী মূলক থাকে তাহলে কার্যকরী মূলকের মধ্যে OH যদি থাকে সেখানে আমরা তো কার্যকরী মূলক হিসাবে OH একে হাইড্রক্সিল বলে থাকে। যখন OH থাকবে তখন আমরা OL পুট করব। যখন কার্যকরী মূলক হিসাবে CHO থাকবে, এটা কিন্তু কোনো মাইনাস নয়, এটা হচ্ছে এক বন্ধন, CHO একে ফরমাইল বলা হয়ে থাকে, একে আমরা AL বলে জানব। নেক্সট, কার্যকরী মূলকের মধ্যে যদি কিটোন থাকে, ওকে, কিটোন, এটা হচ্ছে কিটোনের সংকেত। কিটোন থাকলে সেখানে আমরা ONE বসাবো। এবং কার্বক্সিলিক থাকলে, যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম, কার্বক্সিলিক মূলক থাকলে যে COOH যদি এটি উপস্থিত থাকে তখন আমরা OIC বলবো। তো এগুলো কি, কখন, কিভাবে কাজে লাগবে সেটা আমরা কিছুক্ষণ পরে বলছি। এবং যদি কোনো গঠনের মধ্যে এক বন্ধন উপস্থিত থাকে তখন আমরা ANE পুট করব। যদি দ্বিবন্ধন উপস্থিত থাকে তখন আমরা ENE পুট করব। যখন তিন বন্ধন মানে ত্রিবন্ধন উপস্থিত থাকবে তখন আমরা YNE প্রেজেন্ট করব। ওকে, আর তাহলে আমরা দেখলাম কি, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, ফার্স্ট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। তো কোনো গঠনের মধ্যে যদি এই কার্যকরী মূলকের মধ্যে এগুলো প্রেজেন্ট থাকে তাহলে আমরা এই এর পরিবর্তে কার্যকরী মূলকগুলোকে যুক্ত করব। তো কিভাবে সেটা তোমাদের আবার বলছি, যে কিভাবে এদেরকে আমরা ব্যবহার করব। যেমন একটা গঠন আকারে আমরা লিখলাম যে H3C এক বন্ধন, C ট্রিপল বন্ড, CH, এই আমরা গঠনটা লিখলাম। তো এই গঠনের মধ্যে আমাদের প্রথম কাজ কি ছিল, এই যে কার্বন এর সংখ্যা গুণা, যে কয়টি কার্বন রয়েছে, এখানে কার্বন 1 2 3, তিনটি কার্বন রয়েছে। তাহলে আমরা তিনটি কার্বনের জন্য কি যুক্ত করি, যে প্রোপ PROP যুক্ত। দ্বিতীয়ত আমাদের কাজ কি, এই যে আমাদের দ্বিতীয়ত কাজ, এটা হচ্ছে দ্বিতীয়ত কাজ, যে এক বন্ধন থাকলে ANE, দ্বিবন্ধন থাকলে ENE, ত্রিবন্ধন থাকলে YNE। ওকে, এখন আমরা এখানে ত্রিবন্ধন রয়েছে এবং এক বন্ধনও রয়েছে, আমরা এই দুটোর মধ্যে আমরা ত্রিবন্ধনকেই ধরব। যদি এক বন্ধন এবং দ্বিবন্ধন থাকে তাহলে আমরা দ্বিবন্ধনকে ধরব। এক বন্ধন ত্রিবন্ধন থাকলে তখন আমরা ত্রিবন্ধনকে ধরব। আমরা চেষ্টা করব সবসময় বেশিটাকে ধরবার জন্য। তাহলে এখানে ত্রিবন্ধন রয়েছে, ত্রিবন্ধনের পরিবর্তে আমরা কি লিখি, YNE। তারপরে 3 নম্বর কাজ কি ছিল, যে কার্যকরী মূলক যদি কোনো অবস্থান করে, আমরা এখানে যেসব কার্যকরী মূলকগুলো লিখেছি এই কার্যকরী মূলকের মধ্যে কোনো কার্যকরী মূলক কি এই গঠনের মধ্যে রয়েছে? নেই। যেহেতু এই গঠনের মধ্যে নেই তাহলে এটির নাম হয়ে যাবে PROPYNE। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট আমরা আর একটি
উদাহরণ দেখে নেব, একটি নয় আমরা লাগাতার কয়েকটি দেখছি। যে আরও একটি গঠন এখানে লিখছি CH3 CH2 CHO। ওকে, তো এর নামটা দেখব। প্রথমত আমাদের কাজ কি, 1 নম্বর কাজ যে কার্বন গুনে নেওয়া। এখানে কার্বন রয়েছে 1 2 3, 3টি কার্বন যেহেতু রয়েছে তাহলে আমরা এখানে লিখব কি PROP। কারণ কেন লিখলাম, এই যে এখানে আমি প্রথমেই লিখে দিয়েছি 3টি কার্বন থাকলে PROP। ওকে, এবার নেক্সট আমাদের কাজ কি, এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন, কিন্তু আমাদের গঠনের মধ্যে কোনো বন্ধনটাই নেই। তাহলে কোনো বন্ধন নেই মানে এক বন্ধন রয়েছে, আর এক বন্ধন থাকলে কি করতে হয়, ANE। ওকে, তাহলে এখানে আমরা পুট করব প্লাস ANE। এবারে আমাদের তৃতীয়ত কাজ কি, যে কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের মধ্যে কোন কার্যকরী মূলকটি আছে, মানে কোনো কার্যকরী মূলক আছে কিনা দেখতে হবে, আর যদি থাকে কোনটি আছে। তাহলে আমরা দেখে নেব, এই যে দেখো CHO এই কার্যকরী মূলকটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ CHO দ্বিতীয় নম্বরে রয়েছে। তো CHO কার্যকরী মূলকটি থাকলে এর পরিবর্তে কি হবে, AL। তাহলে আমরা সেখানে প্লাস AL দিয়ে দিলাম। এবারে যখনই কার্যকরী মূলকটি যুক্ত হবে তখন এই যে ইটি রয়েছে, এই যে এই ইটি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটার উত্তর কি হলো, ফাইনালি PROP ANAL। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, যাকে আমরা বলতে পারি প্রোপানল। আমরা আরও কিছু উদাহরণ দেখে নেব, যেমন তোমাদের মধ্যে দিচ্ছি CH3 CH2OH। তো এর নামটি আমরা নির্ণয় করব। প্রথমত কাজ কি, যে কার্বন গুনে নেওয়া। কার্বন 1 2, দুটো কার্বন রয়েছে, তাহলে দুটো কার্বনের জন্য আমরা কি দিয়ে থাকি, এই যে ETH। তাহলে আমরা এখানে ETH দিয়ে দিলাম প্লাস। নেক্সট পরবর্তী কাজ কি, বন্ধন গুনে নেওয়া। এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন, আমরা ওখানে দেখব কি, যে কোনো বন্ধন নেই। তাহলে কোনো বন্ধন নেই যখন কোনটি রয়েছে, এক বন্ধন রয়েছে, তাহলে ANE পুট হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পুট করব, যে ANE প্লাস। এবারে আমাদের কাজ কি, কার্যকরী মূলক দেখতে হবে কোন কার্যকরী মূলকটি রয়েছে। দেখো এই যে এই OH এই কার্যকরী মূলকটি আমাদের গঠনের মধ্যে রয়েছে, আর এটি থাকলে আমরা তার পরিবর্তে লিখব OL। তাহলে এটি আমরা সেখানে পুট করব। এই যে দেখতে পাচ্ছ কার্যকরী মূলক হিসাবে OH রয়েছে, তাহলে এখানে আমরা কি দিলাম, OL। আর কার্যকরী মূলক যদি যুক্ত করি আমরা এখান থেকে এই পাশের কে ক্যান্সেল করে দেব, ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাদের প্রপারলি উত্তরটা চলে আসছে যে ETH ANOL। ওকে, আপাতত এই পর্যন্ত মোটামুটি বোঝা গিয়েছে। তোমাদের গতকাল যা শেখানো হয়েছিল সেটা আছে, তারপর এক্সট্রা কিছু দিয়েছি। ওকে, আশা করি তোমরা এই 3টে টপিক মনে রাখলেই তোমরা যে কোনো IUPAC নামকরণগুলো তোমরা করতে পারবে। তো এর সাধারণ
সিম্পল নোট হিসাবে তোমাদের গতকাল কিছুটা দিয়েছিলাম, আজকেও দেওয়া হয়েছে, তার সঙ্গে এক্সট্রা কিছু দিয়েছি। ওকে, এটা হচ্ছে নিয়ম যে IUPAC হিসাবে অ্যালকেনের নামকরণ। অ্যালকেনটা কি আমরা গত ক্লাসে জেনেছিলাম, যেসব গঠনের মধ্যে এক বন্ধন রয়েছে তাকে আমরা বলবো অ্যালকেন। অ্যালকেনের নামকরণ হয়ে গিয়েছে। আমরা অ্যালকিন কি, যার মধ্যে দ্বিবন্ধন রয়েছে, যে দ্বিবন্ধন, এদের নামকরণ শেষে ENE যোগ করতে হয়, এই যে যোগ করা শিখিয়েছি। নেক্সট অ্যালকাইন মানে ত্রিবন্ধন যুক্ত গঠন। এই যে ত্রিবন্ধন থাকলে কি করতে হয়, যে YNE যোগ করতে হয়। ওকে, নেক্সট অ্যালকোহল গোত্রের নামকরণ। অ্যালকোহল বলতে যে কার্যকরী মূলক OH থাকলে কিভাবে নামকরণ করতে হয়। এবারে বলছে অ্যালডিহাইড গোত্রের নামকরণ। CHO, এটি হচ্ছে একটি কার্যকরী মূলক। এই CHO থাকলে কি করতে হয় সেটাও তোমাদের বলেছি। এবং কিটোন গোত্রের কার্যকরী মূলক, এই যে সির সামনে এক বন্ধন করে দুটি হাত বেরিয়েছে, তারপরে সেকেন্ড বন্ড, তারপরে O। তাহলে এটিও তোমাদের শেখানো হয়েছে যে এই কার্যকরী মূলকটি থাকলে তোমাদের কি নামকরণটি আসবে। তোমাদের এই যে এখানে দিয়েছি, এই যে কার্যকরী মূলক হিসাবে। আচ্ছা, এটার দিক থেকে একটা উদাহরণ তোমাদের বুঝিয়ে দিই একটু। যদি এই কিটোন গোত্রের কার্যকরী মূলকটি থাকে, এর গঠন CH3 ও যদি এই গঠনটি থাকে, আমাদের প্রথমত কাজ কি, যে কার্বনকে গুনে নেওয়া। 1 2 3, তিনটে কার্বন রয়েছে। আমরা তাহলে এখানে কি পুট করব, তিনটে কার্বনের জন্য এই যে PROP, পোপ। তাহলে এখানে আমরা পোপ করব, PROP। দ্বিতীয়ত কাজ কি, যে বন্ধন দেখা, এক বন্ধন রয়েছে, দ্বিবন্ধন রয়েছে, তো দুটি বন্ধন থাকলে আমরা কাকে উল্লেখ করব, যে দ্বিবন্ধনকে। আর দ্বিবন্ধনের জন্য কি রয়েছে, ENE। ওকে, তাহলে দ্বিবন্ধনের জন্য ENE, এখানে তাহলে আমরা ENE পুট করব, প্লাস আমাদের তারপরের কাজ কি, যে কার্যকরী মূলক দেখতে হবে। তো কার্যকরী মূলক হিসাবে এই মূলকটি রয়েছে, যার জন্য আমরা ONE পুট করব। তো এখানে আমরা ONE দিলাম। আর যখনই কার্যকরী মূলক পড়বে, তো শেষের যে ইটি রয়েছে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনাল যেটি আসবে PROP ENONE। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আমরা মোটামুটি প্রত্যেকটা দেখে নিলাম। তো এখানে PDF আকারে খুব সুন্দরভাবে কিছু দেওয়া হয়েছে, দেখে নিও। নেক্সট বলছে কার্বক্সিলিক মূলক। এই মূলকটি যদি থাকে তাহলে কি হবে সেটাও দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের আজকে IUPAC নামকরণ। নেক্সট আমাদের যেই টপিকটি তুলব সেটা CH4 C2H2 C2H4। তো CH4কে আমরা মিথেন বলি, C2H2কে আমরা অ্যাসিটিলিন বলি, C2H4কে আমরা ইথিলিন বলে থাকি। আর LPG লিকুইফায়ার পেট্রোলিয়াম গ্যাস, CNG কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এগুলোই আমরা নিয়ে আলোচনা করব। তো এগুলোর উৎস এবং ব্যবহার। উৎস প্রথমত মিথেনের উৎস কি বলছে এটি, তো এই মিথেন আমরা ভূগর্ভস্থ মানে মাটির নিচ থেকে আমরা যে প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করি তার মধ্যেই
যে গ্যাসটি পাওয়া যায় প্রধানত সেটি হচ্ছে আমাদের এই মিথেন। আর এই মিথেনের ব্যবহার কি বিভিন্ন রূপে ব্যবহার হয়ে থাকে। জ্বালানি রূপে ব্যবহার হয়, কার্বন ব্ল্যাক এবং ছাপার কালি, টাইপরাইটারের ফিতা, জুতোর কালি, টায়ার এই সব তৈরিতে মিথেন ব্যবহার হয়ে থাকে। তো ইথিলিন এটাও ঠিক মিথেনেরই মতো মাটির নিচ থেকে মানে ভূগর্ভস্থ থেকে যখন প্রাকৃতিক গ্যাস নির্ণয় করা হয় সেখানেই এই ইথিলিন পাওয়া যায়। তো ইথিলিনের ব্যবহার কিছু দেওয়া হয়েছে, যে কাঁচা ফল পাকাবার জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। পলিথিন নামক প্লাস্টিক উৎপাদনে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। এটি একটু পিডিএফটা হালকা একটু কেটে গিয়েছে। তারপরে বলছে কৃত্রিম রবার যুদ্ধের সময় বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতেও এটি এই ইথিলিন ব্যবহার হয়ে থাকে। ওকে, আর এই ইথিলিন তোমাদের যেটা জানা দরকার, এখানে লেখা রয়েছে যে কাঁচা ফল পাকাবার জন্য ইথিলিন ব্যবহার করি। আমরা প্রায়ই এই জিনিসটি আমরা ব্যবহার করে থাকি। আর বুঝতে পারছো এটা কতটা ক্ষতিকারক, কোন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। পেট্রোলিয়াম, পেট্রোল কি খাওয়ার জিনিস? পেট্রোলিয়ামের খনিতে উৎপন্ন যে প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয়ে থাকে সেখান থেকে ইথিলিন পাওয়া যায়। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। যতটা সম্ভবত চেষ্টা করো যে এই সব মেডিসিন ফলের মধ্যে কম ইউজ করার জন্য। ওকে, নেক্সট পরবর্তীতে অ্যাসিটিলিন। এটি কিভাবে পাওয়া যায়? এটি হচ্ছে কোল গ্যাসের মধ্যে পাওয়া যায়। আর এই অ্যাসিটিলিনের ব্যবহার কি? যে কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোর সৃষ্টির জন্য এবং ঝালাইয়ের কাজে অক্সি অ্যাসিটিলিনের ব্যবহার হয়ে থাকে। এছাড়াও বলছে প্লাস্টিক, কৃত্রিম রাবার এইসব প্রস্তুতিতে অ্যাসিটিলিন ব্যবহার হয়। নেক্সট পরবর্তী, এই যে লিকুইফায়ার পেট্রোলিয়াম গ্যাস এলপিজি, এটা সাধারণ জিনিস, মানে এই জিনিসটা তোমরা প্রায়ই দেখেছো, প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু জিনিসটা কি অনেকেই জানেনি। এটি হচ্ছে এলপিজি পেট্রোলিয়াম এক প্রকার গ্যাস, এটিও মাটির নিচ থেকেই সংগ্রহ করা হয়ে থাকে। এটি 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে পেট্রোলিয়ামের আংশিক পাতনের ফলেই পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়। কীরকমই? মাটির নিচ থেকে পেট্রোলিয়াম নির্গত করা হলো, তো তাকে বিভিন্ন টেম্পারেচারে মধ্যে রাখলে সেই পেট্রোলিয়াম থেকে বিভিন্ন গ্যাস নির্গত হয়। তার মধ্যে এই এলপিজি নির্গত হয় 30 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, আর এর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটিকে সিলিন্ডারের মধ্যে মানে স্টিলের সিলিন্ডারে সঞ্চয় হয়ে থাকে। আর এর মধ্যে প্রধান উপাদান হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট দেখে রাখো, যে বিউটেন, প্রোপেন আর হচ্ছে ইথেন, এই তিনজনের মিশ্রণের ফলেই এই এলপিজি তৈরি হয়। এর ব্যবহার তো সবই জানো, যে রান্নার কাজেই জ্বালানি হিসাবেই ব্যবহার হয়ে থাকে। নেক্সট আমরা যাব যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, এই চিত্রটি দেখেই বুঝে নিয়েছো যে কিসে এটা ব্যবহার হয়। এটি এক প্রকারের প্রাকৃতিক গ্যাস, এটিও ওই পেট্রোলিয়াম খনি থেকেই সংগ্রহ করা হয়ে থাকে। এর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর মধ্যে প্রধান উপাদান থাকে মিথেন, এর অল্প পরিমাণে ইথেন এবং প্রোপেন মিশ্রিত আকারে থাকে। আর এর ব্যবহার বলতে গেলে লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প এবং ঘর গরম রাখতে, রাস্তাঘাটে বাতি জ্বালাতে, রান্নার কাজে জ্বালানি রূপে ব্যবহার হয়। ওকে, আমরা এখন ওই টপিকটাও শেষ করলাম। এখন নতুন টপিকে চলে এলাম, যে মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন, যে তিনটে আমরা দেখে এলাম, তার সঙ্গে এলপিজি আর হচ্ছে সিএনজি ছিল। কিন্তু ওই মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন ওদের বিক্রিয়াগুলো দেখব। তো এই মিথেনের সঙ্গে বিক্রিয়া, অক্সিজেনের বিক্রিয়া, মিথেন CH4,
তার সঙ্গে অক্সিজেন O2 যোগ করলে আমরা CO2 পাবো এবং তার সঙ্গে H2O জল এবং অত্যাধিক খুব তাপ পাওয়া যায়। এই যে এখানে বিক্রিয়া আকারে দেওয়া হয়েছে। এবং প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে পরীক্ষাতে দিয়ে দিতে পারে যে মিথেনের একটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দাও। এই যে বলছে বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিন ধীরে ধীরে মিথেনের 4টি হাইড্রোজেন পরমাণু একে একে প্রতিস্থাপিত করে সর্বশেষে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। এর বিক্রিয়াটি এই যে দেওয়া হলো। ওকে, এই 4টি বিক্রিয়া সহযোগে দেওয়া হয়েছে। মিথেনের কাজ মিটে গেল। এরপরে আমরা যাব ইথিলিন। ইথিলিন জুত বিক্রিয়া করে থাকে। তো জুত বিক্রিয়াটা কি? যে সকল বিক্রিয়াতে অসম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত যৌগ কি তোমরা আগের ক্লাসে জেনেছো, আশা করছি ওটা আর বলতে হবে না। তো এই অসম্পৃক্ত যৌগের সঙ্গে বাইরের দিক থেকে এসে অন্য কোনো পরমাণু যুক্ত হয়ে যে বিক্রিয়া হয় তাকে আমরা বলবো জুত বিক্রিয়া। যেমন দেখো হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজনটা কীরকমই, এই ইথিলিনের সঙ্গে বাইরের থেকে হাইড্রোজেন এসে যুক্ত হলে তাকে আমরা বলবো হাইড্রোজেন সংযোজন। ব্রোমিন সংযোজন, যখন ইথিলিনের সঙ্গে বাইরের থেকে ব্রোমিন এসে যোগ হবে তখন আমরা তাকে বলবো ব্রোমিন সংযোজন। ইথিলিনের সংকেত হচ্ছে এটি H2C সেকেন্ড বন্ড, মানে আমরা তাকে দ্বিবন্ধন বলে থাকি CH2। এর সঙ্গে হাইড্রোজেন H2 যুক্ত করতে আমাদের তৈরি হয়েছে H3C এক বন্ধন CH3। এবং ব্রোমিনের সংযোজনে ঠিক একই রকমের এখানে বিক্রিয়াটি দেওয়া হয়েছে। আচ্ছা, বিক্রিয়াটি এখানে ঠিক পরিষ্কার করে দেখা যাচ্ছে না, তো তোমাদের জন্য আরেকবার লিখে দিচ্ছি যে H2C CH2 এটা হচ্ছে ইথিলিনের সংকেত, যার সঙ্গে ব্রোমিন যোগ করা হয়েছে Br2। ওকে, তো এটি যুক্ত করলে আমরা পেয়ে যাচ্ছি যে BrH2C এক বন্ধন CH2Br। এটিকে আমরা তাহলে সামনে তীর চিহ্ন হিসাবে মানে কি দিয়েছি, CCl4। ওকে, তাহলে নেক্সট আমরা যাচ্ছি এখন ইথিলিনের পলিমারিজেশন। ইথিলিনের পলিমারিজেশন বলতে কি, যে ইথিলিন থেকে পলিমার তৈরি হওয়া। তো পলিমারটা কি আমরা একটু পরেই জানব। তো ইথিলিনকে উচ্চ চাপে মধ্যে রেখে পারঅক্সাইড অক্সিজেন বা ক্রোমিয়াম অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে যখন ইথিলিনের অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখন ইথিলিন বা পলিথিন নামক একটা সাদা কঠিন পদার্থ উৎপন্ন হয়ে থাকে, যার বিক্রিয়াটি দেওয়া হয়েছে। আর আমরা এই প্রসেসটাকেই বলে থাকব ইথিলিনের পলিমারিজেশন। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মার্ক করে রাখবে। ওকে, এখন আমরা ইথিলিন সম্পর্কে জেনে নিলাম। এরপরে যাব অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিনও একই রকমের জুত বিক্রিয়া করে থাকে, হাইড্রোজেনের সংযোজন এবং ব্রোমিনের সংযোজন। এই যে H এক বন্ধন C ত্রিবন্ধন C এক বন্ধন H, এটা হচ্ছে অ্যাসিটিলিন। এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাই আমরা একে বলছি হাইড্রোজেনের সংযোজন বা হাইড্রোজেনের জুত বিক্রিয়া। এবং ব্রোমিনের সংযোজন দেখো H এক বন্ধন C ত্রিবন্ধন C এক বন্ধন H, এর সঙ্গে ব্রোমিন Br2 যুক্ত হয়েছে, তাই আমরা একে বলেছি ব্রোমিনের সংযোজন। ওকে, এখন আমরা এখানে এই যে পড়ে এলাম ইথিলিনের পলিমারিজেশন, মানে ইথিলিন থেকে পলিমার বা পলিথিন তৈরি করাকে আমরা বলছি ইথিলিনের পলিমারিজেশন। এই পলিমার সম্পর্কে আমরা এখন কিছুটা জেনে নিই।
এই যে দেওয়া হয়েছে আরও কয়েকটি সংশ্লেষিত জৈব পলিমার। এই পলিমারটাই আমরা এখন জানবো যে পলিমারটা কি। যে অনেকগুলো ছোট অণুর বহুবার রাসায়নিক সংযোগের ফলে একটা সৃষ্ট দীর্ঘ শৃঙ্খলযুক্ত বৃহদাকার অংশকে আমরা বলবো পলিমার। পলিমার হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে সংশ্লেষিত। প্রাকৃতিক কি, যেটা প্রকৃতির থেকে পাবো তাকে আমরা বলবো প্রাকৃতিক পলিমার। আর যেটা সংশ্লেষিত পলিমার কি, যেটা সংশ্লেষণ করে তৈরি করা হয়, মানে রাসায়নিকভাবে কৃত্রিমভাবে যেটা মানুষ তৈরি করে তাকে আমরা বলবো সংশ্লেষিত পলিমার। প্রাকৃতিক পলিমারের মধ্যে কিছু উদাহরণ বলা হয়েছে: প্রাকৃতিক রাবার, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এগুলো তোমরা জীবনবিজ্ঞানে জেনেছো। আর সংশ্লেষিত পলিমার লাইলন এবং টেরিলিন, পলিথিন, টেফলন, পলিভিনাইল ক্লোরাইড, এগুলো হচ্ছে সংশ্লেষিত পলিমার। এখানে যেহেতু আমরা জীবনবিজ্ঞান পড়ছি না, তাই আমরা প্রাকৃতিক পলিমারটাকে ছেড়ে আমরা সংশ্লেষিত পলিমার নিয়ে আলোচনা করব। তো এই যে সংশ্লেষিত পলিমার হিসাবে পলিথিন বা তাকে আমরা পলিইথিলিন বলে থাকি, যার সংকেত এই যে দেওয়া হলো, এবং যার মনোমার হিসাবে ইথিলিন ব্যবহার হয়। এই ইথিলিন থেকেই তো আমরা পলিথিন তৈরি করতে জেনেছিলাম, যাকে আমরা ইথিলিনের পলিমারাইজেশন বলা হয়ে থাকে, এক্ষুনি আমরা জেনে এলাম। তো এটি কি কি কাজে লাগে? টেবিলের ঢাকনা, যাকে আমরা টেবিলের কভার বলে থাকি, খেলনা, এবং এছাড়াও বলছে সিমেন্ট সংরক্ষণের বস্তা, বৈদ্যুতিক তারের আচ্ছাদন, বড় ড্রাম, বোতল, এইগুলো এই পলিথিন দিয়ে তৈরি হয়। এরপরে বলছে টেফলন। টেফলন কি? এটি হচ্ছে রাসায়নিক শিল্পে এবং ফ্লাইং প্ল্যান্ট তৈরিতে ব্যবহার হয়ে থাকে। পিভিসি, যার পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড। ওকে, এটি কি কি কাজে লাগে? বর্ষাতি, গামবুট, চপ্পল, বৈদ্যুতিক তারের আচ্ছাদন, এবং এই পলিথিন দিয়েও বৈদ্যুতিক তারের আচ্ছাদন তৈরি হয়ে থাকে, এখনই জেনে গিয়েছি। এবং বলছে পেট্রোকেমিক্যাল শিল্পে হোস পাইপ তৈরি করতে, এবং রেফ্রিজারেটরের ভেতরের অংশ, মোটর গাড়ির বিশেষ বিশেষ অংশ তৈরিতে আমরা এই পিভিসি ব্যবহার করে থাকি। এখন এটা হচ্ছে এক ধরনের পলিমার হয়ে গেল, যেটা প্রাকৃতিক এবং সংশ্লেষিত পলিমার। আরও এক ধরনের রয়েছে, যেটাকে আমরা বলবো জৈব ভঙ্গুর পলিমার, আর হচ্ছে এই জৈব অভঙ্গুর পলিমার। কীরকমই? যেসব পলিমার মাটির মধ্যে মিশে যায় তাকে আমরা বলবো জৈব ভঙ্গুর, মানে জৈবিক প্রক্রিয়া। আর জৈব অভঙ্গুর, যেটা জৈবিক প্রক্রিয়াতে মাটির সঙ্গে মিশে না। আর এই জৈব ভঙ্গুর প্রত্যেকটা হয়ে যাবে জৈব ভঙ্গুর সমান আমরা বলতে পারি যে প্রাকৃতিক পলিমার, যেটা আমরা একটু আগে জেনে এলাম, যেটা প্রকৃতি থেকে পাই। আর এই জৈব অভঙ্গুর মানেই হচ্ছে সংশ্লেষিত, যেটা মানুষরা মানে আমরা কৃত্রিমভাবে তৈরি করি। ওকে, একই জিনিস, সেই জিনিসটাকেই এখানে একটু সংজ্ঞাটাকে আলাদাভাবে বলা হয়েছে। এবারে আমরা আগেই যেটা বলেছি জৈব ভঙ্গুর, এটা জীবনবিজ্ঞানের পাঠ পুরো, আমরা এখানে জীবনবিজ্ঞান পড়ছি না, তাই এটা আমাদের ক্যান্সেল। আমরা পড়ছি কি জৈব অভঙ্গুর মানে রসায়নবিদ্যা, তার মধ্যে পলিথিন, টেফলন, এগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। এবং এই পলিথিন যেটা আমরা প্রায়শই ব্যবহার করে থাকি, এই যে পলিথিন, এটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া দরকার। ওকে, এই যে এটা পুরো বন্ধ করে দেওয়া দরকার, কারণ এটা পরিবেশের প্রতি খুব ক্ষতিকারক জিনিস। এই যে পলিমার ব্যবহারের ক্ষতিকারক প্রভাব কি কি হতে পারে, এগুলো তোমরা সেই নিচু ক্লাস থেকে জেনে এসেছো, একটু সামান্যভাবে দেখে নিও। এই পলিথিন কি কি কাজে মানে
ব্যবহার করলে আমাদের কি কি ক্ষতি হয় আর এর প্রতিকার কি, এটাকে আমরা বন্ধ করে আমরা নতুন কিছু ব্যবহার করতে পারি। যেমন তোমরা দেখতে পারো যে আমরা আগে আগে চা খাওয়ার জন্য একটা কড়কড়িয়ে টাইপের একটা পলিমার ব্যবহার করা হতো, ওকে, সেটার পরিবর্তে আমরা এখন মাটির কাপ ব্যবহার করে থাকি। এখানে তোমাদের চিত্রটা তুলে ধরতে পারিনি, তুলে ধরলে হয়তো তোমাদের আরও একটু সুবিধা হয়ে যেত, ওকে। আর এখানে বলছে দ্বিতীয়ত বলছে এর প্রতিকার হিসাবে রিসাইকেলিং পদ্ধতি, মানে ব্যবহার করার পরে আমাদের যেমন বাড়িতে বাড়িতে গ্রামের মধ্যে সাধারণত বা শহরের মধ্যে যেখানেই হোক না কেন অপদার্থ জিনিসগুলোকে মানে বজ্র পদার্থগুলোকে নিয়ে যাওয়া হয়, যেগুলোকে রিসাইকেলিং করা দরকার সেগুলোকে রিসাইকেল করে নতুন ওইগুলো তৈরি করা। যেটা তোমরা জিওগ্রাফি বিষয়ের মধ্যে তোমরা যে জৈব নয় ও যেটা সম্ভবত বজ্র ব্যবস্থাপনা বলে যে চ্যাপ্টারটি রয়েছে 4R যেই পদ্ধতি, সেখানে তোমরা খুব ভালোভাবে এটা তোমরা জেনেছ। সেখানেই থেকেই নেওয়া হয়েছে যে রিসাইকেলিং পদ্ধতিতে ব্যবহার করলে তাহলে পরিবেশটা কম দূষণ হবে। নেক্সট পরবর্তীতে কি বলছে, তাহলে এটা তোমরা সবাই জানো, এই কারণে এটা নিয়ে আর বিশেষ ডিটেলসভাবে আলোচনা করছি না, ওকে। নেক্সট পরবর্তী এখানে কি বলছে, ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার ও ধর্ম। ইথাইল অ্যালকোহল এটা কি ব্যবহার হয়ে থাকে, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুতিতে এবং ঔষধ প্রস্তুতিতে ব্যবহার হয়। এছাড়াও ইথার, অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরোফর্ম, আয়োডোফর্ম এগুলোতেও এই ইথাইল অ্যালকোহল ব্যবহার হয় এবং পেট্রোলিয়ামের সঙ্গে এগুলোকে জ্বালানি হিসেবে মিশানো হয়ে থাকে। এবং এখানে বলছে মেথিলেটেড স্পিরিট প্রস্তুতিতে এবং বার্নিশের কাজে এই ইথাইল অ্যালকোহল ব্যবহার হয়। তো এই হয়ে গেল ব্যবহার। এর ধর্ম কি কি, প্রত্যেকটা জিনিসের দুটো ধর্ম রয়েছে, একটা ভৌত ধর্ম, একটা রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম হিসাবে এটি হচ্ছে বর্ণহীন মিষ্টি গন্ধযুক্ত হ্যাভি সেন্ট। আর এটি হচ্ছে ইথাইল অ্যালকোহলের ঘনত্ব জলের চেয়ে কম হয়, মানে জলের মধ্যে এই ইথাইল অ্যালকোহল ঢেলে দিলে তেলের মতো ভেসে বেড়াবে। ইথাইল অ্যালকোহল জলে অত্যন্ত দ্রাব্য, মানে ভেসে বেড়াবে কিন্তু কিছুক্ষণ পরে দ্রবীভূতও হয়ে যাবে, কিন্তু তেল দ্রবীভূত হয় না। কিন্তু তেল দ্রবীভূত হয় তখনই যখন ওই জল এবং তেলটাকে খুব বেশিভাবে নাড়াচড়া হয়ে থাকে, কিছুক্ষণের জন্য মিশে যায় আবার আলাদা হয়ে যায়, কিন্তু সেরকমই আলাদা হয় না, এটা মিশে গেলে মিশে যায় একেবারে। রাসায়নিক ধর্ম হিসাবে কি বলছে, ইথাইল এই অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়াতে, ইথাইল অ্যালকোহলের যার সংকেত হয়ে থাকে C2H5OH, এর সঙ্গে সোডিয়াম মানে Na যোগ করেছে, যেখানে পাওয়া গিয়েছে সোডিয়াম ইথোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। এরপরে বলছে নিরোধক বিক্রিয়া, এই 170 ডিগ্রি সেলসিয়াসে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল থেকে এক অণু জল অপসারিত হয় এবং ইথিলিন উৎপন্ন হয়ে থাকে, ওকে। নেক্সট পরবর্তীতে যাচ্ছি, আমরা দুটো জিনিস জানবো, একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল আর একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এবারে অ্যাসিটিক অ্যাসিড হিসাবে কি বলছে, যে ভিনিগার প্রস্তুত করতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার হয় এবং অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এইসবেও ব্যবহার হয়ে থাকে। বলছে বিভিন্ন অ্যাসিটেড লবণ ও ঔষধ তৈরিতেও এই অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার হয়। তো এরও দুটো ধর্ম, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। ভৌততে কি বলছে, এই অ্যাসিডটি তীব্র গন্ধযুক্ত এবং বর্ণহীন এবং তরল পদার্থ। আর এই অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে জলে দ্রাব্য, ঠিক ইথাইল অ্যালকোহলেরই মতো। আর এটি ভিনিগারে বলছে অ্যাসিটিক অ্যাসিডে লঘু জলীয় দ্রবণকে 4 থেকে 8%
ভিনিগার বলা হয়ে থাকে। মানে ভিনিগারের মধ্যে 4 থেকে 8% এই অ্যাসিটিক অ্যাসিড থাকে। যার রাসায়নিক ধর্ম কি বলেছে, সেখানেও সোডিয়াম যোগ করা হয়েছিল, এখানেও সোডিয়াম যোগ করা হয়েছে। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হয়ে থাকে CH3COOH, যার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে। সেখানে শুধু সোডিয়াম যোগ হয়েছিল, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে, এবং যার ফলে সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হয়। এবং সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে এই যে CH3COONA, যার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হয়। তারপরে বলছে ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। তো এর বিক্রিয়াটি এখানে একটু কেটে গিয়েছে, অপোজিট পেজে তুলে দিচ্ছি। ইথাইল মানে আমরা অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছি, CH3COOH, এটা হচ্ছে COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, যার সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া হচ্ছে C2H5OH। বিক্রিয়ার ফলে CH3COO C2H5 একে এস্টার বলা হয়ে থাকে এবং জল তৈরি হয়। এখানে আমরা কি দিলাম, যে গাঢ় H2SO4। ওকে, নেক্সট পরবর্তীতে আমরা যাচ্ছি মিথানল ও ইথানলের ক্ষতিকারক প্রভাব। এই মিথানলকে আমরা মিথাইল অ্যালকোহল বলে থাকি, যেটা আমরা একটু আগে জেনে এলাম যে মিথাইল অ্যালকোহল জিনিসটা কি। তো এটি একটি হচ্ছে অত্যন্ত বিষাক্ত পদার্থ, এটি পান করলে মানুষ মারা যায়, খুব খতরনাক জিনিস। তারপরে বলছে ইথানলের ক্ষতিকারক ব্যাপার, মানে ক্ষতিকারক প্রভাব। ইথানল বা যাকে আমরা ইথাইল অ্যালকোহল বলে থাকি। আচ্ছা, আগেরটা ছিল মিথাইল অ্যালকোহল, আচ্ছা এটি হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটি আমরা আগে পড়েছিলাম, যাকে আমরা এক কথাতে মদ বলে থাকি। ওকে, আর গ্রামে যাকে চুল্লু বলে, চুল্লু এবং হেড়িয়া, এই সব নামেও পরিচিত। আচ্ছা, এগুলো হচ্ছে কি অল্প মাত্রায় পান করলে শরীরকে উদ্দীপ্ত করে থাকে, মানে উত্তেজিত করে তোলে। আর মদ খালে মানুষের কীরকম পরিস্থিতি হয়ে থাকে সেটা তোমরা নিশ্চয়ই জানো, নতুন কিছু আর বলার নেই। যার ফলে কি কি ক্ষতি হয়ে থাকে, যে মদ খেলে যেসব ক্ষতি হয়, যে হৃৎপিণ্ডের মধ্যে প্রভাব দেখতে পাওয়া যায়, এবং লিভারের ক্ষতি হয়, লিভার বেড়ে যায়, এবং ক্যান্সারের প্রাদুর্ভাবও দেখতে পাওয়া যায়। আর যারা এই সব প্রাণ করে থাকে তারা বুঝতেই পারছো মস্তিষ্কের ওপর কোনো সন্তুলন নেই। এখানে লিখে দেওয়া রয়েছে বেশি পরিমাণে পান করলে মানুষের বিচার বুদ্ধি হ্রাস পায়। মানে কি বলতে কি যে বলে ফেলছে তার কোনো ঠিক নেই। তাহলে এই হয়ে গেল দুটোর ক্ষতিকারক প্রভাব। আর এই দুটো জিনিসকে যখন আমরা এই ইথাইল অ্যালকোহল 10%, ওকে আচ্ছা সরি, এটি হচ্ছে 90% করো, ইথাইল অ্যালকোহল 90%, এবং এই মিথাইল অ্যালকোহলকে যখন মিথাইল অ্যালকোহল 10%, দুটোকে যখন মিক্স করে দেব, যে তরলটি তৈরি হয় তাকে আমরা ডিনেচার্ড স্পিরিট বলে থাকি। ওকে, এই যে ডিনেচার্ড, তাহলে ডিনেচার্ড স্পিরিটটা কি বুঝতে পারলে। আর এটির ব্যবহার কি বলছে, যে মেথিলেটেড স্পিরিট বিভিন্ন শিল্পে বিশেষ করে বার্নিশের কাজে উত্তম দ্রাবক হিসাবে এটি ব্যবহার হয়ে থাকে। ওকে, তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যা কিছু ছিল আমরা সব কিছু কমপ্লিট করলাম। আজকে তোমাদের রাখি বন্ধনের কারণে তোমাদের স্কুল ছুটি রয়েছে। অবশ্যই তোমরা এই ক্লাসটিকে খুব ভালোভাবে দেখেছ। আর শুধু ক্লাস নয়, শুধু পড়াশোনার প্রতিও নয়, আমি সবসময়ের জন্য বলে থাকি যে প্রত্যেকটা জিনিসে এনজয় নাও, পড়াশোনার প্রতিও এনজয় নয়।
মানে এনজয় নেওয়ার কথাই বলছি আর কি। আর আজকে যেহেতু একটা তোমাদের খুব ভালো একটা দিন, এর প্রতিও একটু এনজয় নিয়ে থাকো। ওকে, পড়াশোনাও করো, পাশাপাশি মজা ঠাট্টা এসব চলতেই থাকবে। ওকে, তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যতটা ছিল আমরা সেটা কমপ্লিট করলাম। আর তোমাদের ক্লাস শুরুতেই বলে দিয়েছি যে পিডিএফটি তোমরা কোথা থেকে পাবে। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে নিয়ে নিতে পারো, ডাউনলোড করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর আমাদের আগামীকাল মানে যে ক্লাসগুলো হবে সেটাও তোমাদের একটু ছোট্ট করে বলে গিয়েছিলাম যে সাঁতরা এবং অভিনব এই দুটো বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করে নেব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।